আমাদের আজকের নাটক কি চাহ শঙ্খচিল, রচনা ও প্রযোজনা মুমতাজ উদ্দিন আহমেদ, নাট্যানুষ্ঠান কি চাহ শঙ্খচিল। ডাক্তার, এর একটা শেষ দেখবেন কিনা শেষবারের মতো বলুন। কতবার আপনাকে বলেছি, সববারই আপনি বলেছেন দেখব, কিন্তু একবারও সে দেখাটা তো দেখালেন না। আপনার প্রিয় নার্স জ্বালাতন করছে। কেন আমার ব্যক্তিগত ব্যাপারে এই মেয়েটার এত আগ্রহ কেন? ডাক্তার, আজ আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমি চাই আপনি আর ন্যাকামি না করে নার্সটাকে বারণ করেন। কি হলো? ওই যন্ত্রটা ছেড়ে আমার দিকে একবার তাকান। আমার জ্বালাটা। আমি আপনার হাসপাতালে বন্দি। কেন বন্দি তার একটা ভারী কারণ আপনারা পরামর্শ করে স্থির করে নিয়েছেন। আমার শত চিৎকারও কেউ বিশ্বাস করবে না যে আমি বেশ সুস্থ স্বাভাবিক একটা মেয়ে, আমার কোনো রোগ নাই, অসুখ নাই। আপনি আর আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন চমৎকারভাবে রটনা করে দিয়েছেন যে আমি পাগল হয়ে গেছি। আমার মাথার মধ্যে অস্থির কতগুলো চিন্তা ঝাঁপাঝাঁপি করছে। হাসপাতালের বাইরে থাকলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি একটা কিছু নাটকীয় তামাশা পারি। আমার সুখের নীড়ে আগুন জ্বালিয়ে দিতে পারি, আমার গলায় কাপড় বেঁধে আত্মহত্যা করতে পারি, আমার প্রিয় স্বামীর গলায় ধারালো চকচকে ছুরি। পাগলে যা যা পারে এক এক করে সেই সব কথা নির্বিকার জন্তুর মতো চিন্তা করে আমার আত্মীয় পরিজনেরা আপনাকে বলেছে। আর আপনি ডাক্তার, দেহ মনের মস্ত বড় খ্যাতিমান বিশেষজ্ঞ, নির্দ্বিধায় মেনে নিয়ে আমাকে আপনার হাসপাতালের একটা ছোট্ট ঘরে বন্দি করে রেখে দিয়েছেন। রেখে দিয়েও শান্তি নাই, একটা নার্সকে আমার পেছনে ফেউ লাগিয়ে রেখেছেন। সেই আহাম্মক মেয়েটা, আহা কি চেহারা! মুখে এক ফোঁটা রক্ত নাই, মরার মতো ফ্যাকাশে মুখে নকল হাসির সোহাগ নিয়ে দিন রাত আমাকে পাহারা দিতে বসে আছে। আচ্ছা আচ্ছা, মেয়েটার চোখে কি ঘুম নাই? মনে কি একটা মানুষের প্রাণ নাই? মেয়েটা কি মরতে আর বাঁচতে ভুলে গেছে? ডাক্তার, আপনার নার্সটাকে আমার অসহ্য লাগে। ও ডাক্তার, ওই নার্স মেয়েটা আপনার কে হয় জানি না, মেয়েটাকে আমি একদিন ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেবো, কিন্তু মেয়েটা আমাকে তিলে তিলে মারছে, আমি ওকে এক ধাক্কাতে মেরে গুঁড়ো করে দেবো না? ও ডাক্তার, পাগলের 7 খুন মাপ না? তোমার প্রিয় নার্সটাকে তুমি সাবধান করো। মেয়েটাকে সাপের মুখে ছেড়ে দিয়েছো, কিন্তু বিষের মন্ত্র শেখাওনি। তুমি কেমন ডাক্তার হে? চলি, আমার বেড়াতে যাবার সময় হলো। আজ আমি খোলা বাতাসে নাচবো। আমার দুপায়ে নাচের মুদ্রা ভীষণ কথা বলছে। ওগো ডাক্তার, লোকে ফিসফিস করে কথা বলে, আমি শুনতে পাই তুমি নাকি আমাকে ভালোবাসো। আমার ভালোবাসায় তুমি এতই মগ্ন যে আর কোনো রোগীর দিকে তোমার কোনো নজর নাই। আচ্ছা, দিনরাত আমার কথা কি এমন চিন্তা করো ডাক্তার? আমার কথা চিন্তা করে তোমার কোথায় সুখ সঞ্চার হয়? হৃদয়ে না মাথায়? কোথায়, কোনখানে তুমি আমাকে সঙ্গোপনে বসিয়ে রেখেছো বলো তো? কি দেখছো অমন করে? আমার কথার সাগরে যদি তুমি ডুবে থাকো তাহলে তোমার দফা রফা। তুমি মরবে। মরতে যদি চাও তাহলে আমাকে দেখো, আপত্তি করব না। আপত্তি করলেও তো তুমি শুনছো না। ডাক্তার, আপনার শ্রবণ ইন্দ্রিয়গুলো আমি আমার রূপ দিয়ে ভোঁতা করে দিয়েছি। আমি জাদু জানি, বুঝলে? জাদুর জালে তোমাকে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি। বেশি কথা বলার সময় নেই, চললাম। তো ভালো যে আজ কিছু কম কথা বলে গেল। ওকে সিস্টার, কি ব্যাপার? তোমার রোগী আজ কিছু বেশি ক্ষিপ্ত, কড়া পাহারা দিচ্ছ। খুব চালাক, কিন্তু ওকে যে কদিন থেকে অবজারভেশন রেখেছো ঠিক ধরে ফেলেছে। সিস্টার, তোমার কাছে ইন্টারেস্টিং লাগছে না? এমন একটা মিষ্টি সুন্দর মহিলা, সব কিছু ঠিক আছে, প্রায় সব কিছু ঠিক চলছে, তো কোথায় যেন কি একটা মিলছে না? তোমার আমার জানাশোনার জগতের মধ্যে একটা খাপছাড়া পাখি, সে ডানা ঝাপটাচ্ছে। এমনি কি আর ঝাপটাচ্ছে সিস্টার? মানুষ শখ করে, রাগ করে, কাঁদে, নদীতে সাঁতার কাটে, কিন্তু এলোমেলো কখনো এলোমেলো হয় না সিস্টার। শখ করে রাজা সাজে, একদিনের ফকির সাজে, কিন্তু শখ করে মানুষ কখনো ডানা ঝাপটায় না। রোশনারা সেই ডানার অস্থিরতার মূলটা আমাকে জানতে হবে, তোমাকে জানতে হবে। পারবে না সিস্টার? ওকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া ওকে শান্ত করা যাবে না সিস্টার। তাহলে তোমার নাম হইল গিয়া আতর আলী। আতর আলী। আর তোমার বিবির নাম হইল গুলমোহর। তো আতর আলী, তুমি দুনিয়ার মধ্যে 60 বছর কাটায় দিলা,
বেশ করলা। তাই তুমি এই দুনিয়াটা তো কিছুই দেখলা না। দেখছি, মেলা কিছু দেখছি। দেখছো, তুমি কইলা আর আমি শুনলাম। তুমি 122 তলার বাড়ি দেখছো, হ্যাঁ? পানির নিচে দিয়ে জাহাজ চলে দেখছো, দেখো নাই। ক্যাঙ্গারুর বাচ্চা দেখছো, দেখো নাই। তাইলে তুমি কি দেখলা আতরালি? এই হাসপাতালের ঘর মুছতে মুছতে এই নিজের জীবনটারে শেষ করে দিলা। দেখি নাই কইতে পারবেন না, হরেক রকম মানুষ দেখলাম। আপনার এই ঘরে কত মানুষ আইলো আর গেল। মানুষের যাও না উনি দেখলা, বসন্তকালের কোকিল দেখছো, গাঙের পারে শঙ্খচিল দেখছো, যে নদীতে একসময় উথাল পাথাল ঢেউ ছিল সেই নদী শুকাইতে শুকাইতে কেমন মরুভূমি হয়ে যায় দেখছো, দেখো নাই আতরালি? তুমি কিচ্ছু দেখো নাই। হরেক রকম মানুষের যাও না দেখা দেখা তোমার 2 চোখ আন্ধার হয়ে গেছে আতরালি। তুমি নদীও দেখো নাই, ঢেউও দেখো নাই, আর মাছের রাক্ষস শঙ্খচিলও দেখো নাই। তোমার 2 চোখ আন্ধার। তুমি একটা অমাবস্যার ভূত। অমাবস্যার অন্ধকারে ভূতরা কেমন কান্দন করে দেখবা চাও? দেখাইতে পারি। কদম গাছের মগডালে নিশুত রাতের বুতুম কেমন ডাউর করে শুনবা চাও? শুনাইতে পারে আতরালি, শুনবা? মরুভূমির মধ্যে মায়ের বুকের বাচ্চা বালির গহ্বরে মুখ লুকাইয়া কেমন করে মারে মা কইয়া ডাকে, তুমি যদি একবার শুনতে চাও আতরালি, আমি তোমারে শুনাইয়া দিতে পারি। আপনি আজ বেশি কথা কইতাছেন। অত কথা কইলে আপনার রোগ ভালো হইব না। আমার রোগের ওষুধ আবিষ্কার করে এমন ডাক্তার অহন্তলিক দুনিয়ায় জন্ম নাই আতরালি। তোমার হাসপাতালের ডাক্তারটা খুব ভালো মানুষ। আমার চোখের উপর চোখ রেখে কতদিন আমার মনের ভিতরে প্রবেশ করতে চাইছে। যে আমার এই কালো অন্ধকার চুলের মধ্যে ঢাকা মাথার দবদপানিকে ওষুধ দিয়ে শ্রান্ত করতে চেয়েছে, কিন্তু কিছুই তো হলো না। ডাক্তার আমার মনের মধ্যে চোখ রাখতে পারলো না, আমার মাথার আগুন কমাতে পারলো না আতরালি। আপনার কি হয়েছে? কি আমার কিছু হয়নি আতরালি, আমার কিছু একটা হতে পারতো, সে একটা কিছু কবে হবে তাই ভেবে ভেবে আমার আর ভাবতে ভালো লাগে না। আমার মন থেকে একটা উথাল পাথাল নদীর ঢেউ হারিয়ে যায় না, বালুর সমুদ্রের মধ্যে আমি আর হাঁটতে পারি না। আমার যে পাগল সেজে আর এই বন্দিশালায় থাকতে মন চায় না, আর পারি না। ডানা ঝাপটে ঝাপটে আমার শক্তি যে নিঃশেষ হয়ে এলো। হ্যালো, হ্যাঁ বলছি, দয়া করে জোরে বলুন। হ্যাঁ এবার শুনছি। নিশ্চয়ই চিনতে পেরেছি। কেমন আছেন? হ্যাঁ ভালো থাকলেই ভালো। হ্যাঁ এখানে সবাই ভালোই আছে। হ্যাঁ আগের চেয়ে অনেক ভালো। বলুন। ও আপনার অবস্থা জটিল অবস্থা। এত চিন্তা করবেন না, এ বয়সে এত চিন্তা আপনার সহ্য হবে না। যে আপনি একবার আসবেন, আসুন 100 বার আসবেন। আপনার ছেলের বউ পুত্রবধূ কে বললো রাগ করবে? না না, খুব ভালো মেয়ে, ভালো মেয়ে। যে ভাগ্য, কি জানি ভাগ্য আবার কি জানিস। আদাব। আমি ভাবছিলাম আজ বোধহয় ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথাই বলে যাবেন। আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। সবাই ভালো আছে? আপনার ছেলে মেয়ে? রোশনারা, বলুন। তুমি আমার হাসপাতালের একজন প্রিভিলেজ রোগী, যখন তখন আমার সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে গেছে। কিন্তু সুবিধা ভোগ করলে দায়িত্ব বেড়ে যায়, তা তো জানো। ডাক্তার কি এরপরে আমার কাছে প্রেম নিবেদন করবেন? তুমি আমাকে মূল কথাটা বলতে দিতে চাইছো না রোশনারা। আমি 1 ঘন্টার জন্য ছুটি চাই ডাক্তার, বেড়াতে যাব। যাও। হাসপাতালের বাইরে যাব। কোথায়? ন্যাকামি করছেন। কোথায় যেতে চাই সে কথা বুঝি আপনি জানেন না? রোশনারা, তুমি কয়েকদিনের মধ্যে খুব দুর্বার হয়ে উঠেছ। 3 মাস আগে যেদিন তুমি প্রথমে হাসপাতালে এলে। আমি আসিনি, আমাকে জোর করে হাসপাতালে বন্দি করা হয়েছে। বেশ, তো তাই যেন হলো। যখন তোমাকে প্রথম আনা হলো তুমি একটিও কথা বলতে না, তোমার আত্মীয় স্বজন দেখলে ভয় জড়সড় হয়ে থাকতে। যেদিন পুলিশ এলো তুমি আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ে গেলে। আর সেই তুমি কয়েকদিনের মধ্যেই কত বদলে গেছো। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি একটা ভয়াবহ সত্যকে অস্বীকার করবার জন্য একটা ছলনাকে আঁকড়ে পড়ে আছো? আমাদের এত চেষ্টা, এত যত্নকে তুমি চতুরালি করে রিডিকুল করছো। তুমি কি সত্যি পাগল না তুমি? সত্যি সত্যি যদি সন্দেহ জেগেই থাকে তাহলে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। আমার তো যাবার জায়গা এখনো আছে। আমার বুড়ো শ্বশুর আমার জন্য কাঁদছে, আমার স্বামী আমার করুণা ভিক্ষা করে ফরিয়াদ করছে, আর আমার সোনার সংসারের প্রত্যেকটা জানালা দরজা উদম হয়ে পড়ে আছে। আমি কখন যাব, কখন আবার সাজিয়ে গুছিয়ে সব ঠিকঠাক করব। এমনিভাবে সেই ডিসেম্বরে যখন ফিরে এলাম, একটা একটা করে ভাঙা দরজা জোড়া লাগালাম, জানলায় রামধনু পর্দা ঝুললো, ঘরের মেঝে হাসলো, শোবার ঘরে রাতের বাতি জ্বললো। আমার প্রিয় স্বামী আমার মুখের কাছে মুখ এনে বলল,
রোশন, রোশন, তুমি ফিরে এসেছো ভাবতে পারি না, বিশ্বাস হয় না। তুমি এলে, আমাদের স্বাধীনতা এলো। রোশন, রোশন, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সাজানো বাগানের শ্যামল গোলাপটা জন্তুরা সব দোলে মুচড়ে ছারখার করে দিয়েছে। তবু আমি সুখী। রোশন, তুমি ফিরে এসছো। আমার বুকের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। উষ্ণ নিঃশ্বাসে আমার হিম করা বুকে জীবনকে সঞ্চার করছো। রোশন, রোশন, আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। আমার স্বাধীনতার মতো তুমি পবিত্র। ও ডাক্তার, তুমি সত্যি আমার যাইতে দিবা? দাও না, দাও না, তোমার খাঁচার পাখিটারে একবার ছাইরা দাও। বাতাসের ঘোড়ায় চইরা একবার ছুটতে যাবো উথাল পাথাল নদীটার বালুর মধ্যে, একবার বালুর বুকের মধ্যে আমার বুকটা রেখে শুয়ে থাকবো। ডাক্তার, আমার জ্বালা যদি কিছু কমে। ডাক্তার, ডাক্তার, তুমি সীমারে লাহান পাশা নিও না, বুঝো, বুঝবার চেষ্টা করো। আজ তুমি যেও না রোশনারা। কেন আজ আমি যাবো না? কেন? আজ তোমার বৃদ্ধ শ্বশুর আসবে। তোমার স্বামী তোমাকে একবার দেখতে চেয়েছে। ও, তাহলে তো আমার আর কোনোখানে যাওয়ার উপায় নেই। শ্বশুর আমার বাপের তুল্য, স্বামীর পায়ের নিচে বেহেস্ত। শ্বশুরকে ছেড়ে বালুর বুকে বুক রেখে শুয়ে থাকবো এমন বেহুদা বউ আমি নই। ডাক্তার, তাহলে তাহলে আমি এখন কি করব? বউ হিসেবে আমার করণীয় কি আছে? ডাক্তার, আমি আমার কামরাতে গিয়ে নিঝুম হয়ে শুয়ে থাকি আর এক এক করে চিন্তা করে দেখি শ্বশুরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। চিন্তা করতে করতে আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমাকে জাগিয়ে দিতে বলবেন। শ্বশুরের মুখে শুনবো আমার প্রিয় স্বামী আমাকে একবার চোখের দেখা দেখবার জন্য এমন আকুলি বিকুলি করছে কেন। আলী সাহেব আর কতক্ষণ অপেক্ষা করবেন? হ্যাঁ, কিন্তু দেখা না করে চলে যাবেন, সেটা কি ভালো হবে? ঘুম ভেঙে যখন জাগবে, জানবে যে আপনি চলে গেছেন, ওর খুব কষ্ট হবে। আপনার ছেলে কেমন আছে? সে কি সত্যি উঠছে না? না না, খুব বিচলিত হওয়ার কিছু নেই। যা সত্য তার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা তো কেউ জানি না যে লালনকে না না, আপনার ছেলে সে তো অসম্ভব। আপনার ছেলে আমি নৃশংস হতে পারি না, আর তাছাড়া নৃশংস হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। রোশনারা নিশ্চয়ই সত্য কথা বলবে, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। চলুন চলুন। সিস্টার, কী ব্যাপার? হ্যাঁ, আচ্ছা, জেগেছে নাকি? রোশনারা জেগেছে? যাবেন নাকি আলী সাহেব? চলুন দেখা করে যান। আব্বা, আমি ভালো আছি, আমার জন্য এক ফোঁটাও চিন্তা করবেন না। ডাক্তার সাহেব লোকটা খুব নিষ্ঠুর, জানে যে আমার কোনো অসুখ নেই, মাথার মধ্যে পাগলামি নেই, আমি মোটেই পাগল নই, তবু আমাকে জোর করে ধরে রেখেছে। আব্বা, আপনি দু কলম খসখস করে লিখে দিন না। ডাক্তারের সাধ্যকে আমাকে আটকে রাখে। আব্বা, আপনি খেজুরের গুড় দিয়ে পায়েস খাচ্ছেন তো? রান্নার চুলোটার ফিতে বদলাতে হবে আব্বা। ছেঁড়া ফিতের শীষে কেরোসিনের বাজে গন্ধ হয়। আব্বা, ওই গরুর বাচ্চাটার রং শেষে কালো হলো না লাল? আমি বলেছিলাম লাল, আপনার ছেলে বলেছিল কালো। কে সত্যি হলো আব্বা, আপনার ছেলে না আমি ছেলের বউ? রোশনারা, থামুন তো ডাক্তার, শ্বশুরের সঙ্গে কথা বলছি, আপনি মাঝখানে কথা বলেন কেন? আব্বা, আমার কিন্তু হাসপাতালে থাকতে খুব ভালো লাগছে। এখানে ডাক্তার, নার্স আর রোগী, বাইরের কোনো ঝামেলা নেই, কোলাহল নেই, বাতাসে ওষুধের কড়া গন্ধ, আকাশে রৌদ্রের জ্বালা। সাথে কি মানুষ অসুখ হয়ে হাসপাতালে আসে? আরাম নিকেতন। ওর বন্ধুরা এখন বুঝি আর আসে না? কি চমৎকার চমৎকার এক একজন বন্ধু, আমাকে সবাই খুব ভালোবাসতো। আব্বা, আমি তো একটা বিরাট কিছু করে ফিরে এলাম। আমার গৌরবে ওর বন্ধুদের কত গৌরব। আমাকে মাথায় রাখবে না সিংহাসনে বসাবে, এত উৎসাহ ওদের। সেদিনের কথা মনে আছে আব্বা? ওই যে সেবার আপনার ছেলে নতুন গাড়ি কিনলো, যে গাড়িতে চড়ে বেশ সাজগোজ করে আমাকে যেতে হলো একটা অভ্যর্থনা সভাতে। আমি সে সভার প্রধান অতিথি। একটা বড় ঢাউস চেয়ারে আমি বসলাম। আমার রূপে সভার মঞ্চ উজালা হয়ে উঠল। হল ভর্তি নারী পুরুষ, কিসে উদার হাততালি যখন আমার এই গলায় প্রকাণ্ড এক মালা ঝুলিয়ে দিলেন সভার সভানেত্রী। আমার রূপ আরো খোলতাই হয়ে জলজল জলজল করতে লাগলো। ডাক্তার, বুঝলাম আমি নিশ্চয়ই এমন কিছু করেছি, এমন মহান এমন মহৎ একটা ঘটনা আমি ঘটিয়েছি, নাহলে আমাকে ঘিরে এত আলো, এত রং, এত করতালি কেন? বিশাল আকার সভানেত্রীর কণ্ঠে সেদিন এত বাছাই বাছাই শব্দের মেলা কেন? আব্বা, সেই মহৎ সভা আমাকে 25,000 টাকা দিয়েছিল। আপনার ছেলে সেই টাকা আপনার সামনে ধরে কি যেন বলতে চেয়েছিল, আপনি থরথর করে কাঁপতে কাঁপতে আপনার ঘরে চলে গিয়েছিলেন। আপনি সেদিন অমন সৃষ্টি ছাড়া কাণ্ডটা কেন করেছিলেন আব্বা? আমার গৌরবে আপনি এত মুষড়ে পড়েছিলেন কেন? আব্বা, আপনি উঠছেন নাকি? সে কি, আপনার এসব কথা শুনতে ভাল লাগছে না? আমি তো ভাবলাম আমার এত কথা শোনার জন্য আপনি পরন্ত বিকেলে হাসপাতালে এসেছেন। আপনার ছেলের বউ, ওর জীবন বৃত্তান্তের যে পাতাটা আগুনের হলকায় দগ্ধীভূত হয়ে কালো অঙ্গার হয়ে আছে, সে কালো অঙ্গারে আপনার কাঁপা কাঁপা হাত বুলিয়ে দিতে এসেছেন। আব্বা, আপনি যাবেন না। আমি জানি আপনি আমার কাছে কি চান।
আমি এও জানি আপনার ভেতরে যে বাপের মনটা জটিল গ্রন্থির গিঁটে গিঁটে এই কবছর এলোমেলো অরণ্যের রহস্য হয়ে উঠেছে, সেই মনে এখন একটা ছোট্ট পাখি একটা ভাঙা ডালে বসে আপনাকে নাড়া দিয়েছে। আপনি আর সহ্য করতে পারছেন না। আপনার চারদিকে ধুলোবালির উন্মাদ ঝড় বইছে, তবু একটা প্রদীপের আলো আপনাকে জ্বালিয়ে রাখতে হবে। আপনার ছেলের জীবন প্রদীপ আপনাকে জ্বালিয়ে রাখতেই হবে। আব্বা, আপনার ছেলে, আমার স্বামী, আমার করুণা ভিক্ষা করে আপনার হাতে একটা প্রদীপ পাঠিয়েছে। এই প্রদীপে আগুন ঢেলে দিতে হবে আমাকে। আমি সেই আগুন কোথায় পাবো? কোন হাহাকার মরুভূমির ধূলিকণা থেকে আগুন এনে আপনার ছেলের প্রদীপে ঢালবো? আমার সব আগুন যে পুড়ে ছাই হয়ে গেছে আব্বা। আমার লালনের মৃত্যুর সাথে সাথে আমার সব বৈভব, সব ঐশ্বর্য, সব নীরবতা যে হিম হয়ে গেছে। আমি যে আর পারছি না। এ জীবন, এ সুখ, এ বন্দি খাঁচা, এ ডাক্তার নার্স আমার কেউ নয় আব্বা। এরা আমার কাছে চৈত্রের শুকনো পাতা, রং নাই, সবুজ নাই, প্রাণ নাই, যন্ত্র, বিকট এক একটা যন্ত্রের পুতুল। আব্বা, যাবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করতে ভুলে যাচ্ছেন কেন? মৃত্যুর অধিক যন্ত্রণার গারদে আপনি বন্দী, আরেক বন্দির কাছে এসেছেন সান্ত্বনা ভিক্ষা করতে। হায় হায় রে মানুষ! এ গভীর অসুস্থ পাণ্ডুর পৃথিবীতে মানুষ মানুষকে আর কি দেবে? আর কতবার নদী সাগরে ছুটবে? আর কতদিন শরতের আকাশ নির্মল হবে? মানুষের চাওয়ার শেষ হয় না কেন আব্বা? এ সুন্দর উদার পৃথিবীতে মানুষ কিছুকাল নীরবে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারে না কেন? সিস্টার, সিস্টার, এত রাতে আমি তোমার কর্ম অবহেলা দেখবার জন্যে কোয়ার্টার থেকে হাসপাতালে আসেনি। রোশনারা এখন এই রাত 3টায় কী করছে, কেমন করে শান্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে দেখতে আমি চেয়েছিলাম। রোশনারা সম্পর্কে আমাকে নতুন করে ভাবতে হচ্ছে সিস্টার। আমার দ্বিধা দ্বন্দ্ব ঘুচে গেছে। আমি এখন প্রায় নির্ভুলভাবে ঘোষণা করতে পারি রোশনারা নিজে, হ্যাঁ নিজে তার গর্ভজাত সন্তান। কী হলো সিস্টার, তুমি এমন করে চোখ ঘুরিয়ে নিলে কেন? আমি যা বলতে চাইছি, লালন ওদের জীবনে অভিশাপ, অবাঞ্ছিত একটা মানব সন্তান। লালনকে ধারণ করা যায়, কিন্তু নিজের বলে চিরদিন স্বীকার করা যায় না। লালনকে ওরা কেউ চায়নি। 6 বছর ওরা বোঝাপড়া করেছে, কখনো আবেগের আতিশয্যে বুকে জড়িয়ে ধরেছে, কখনো জনপ্রিয়তার লালসায় স্লোগানের মতো ব্যবহার করেছে। কিন্তু একান্ত একাকী মুহূর্তে ওরা ওকে নিয়ে বিব্রত, বিচলিত এবং উন্মাদ হয়েছে সিস্টার। ওই ছেলেটাকে ওরা গোড়াতে পরিত্যাগ করেনি কেন? যাক যাক, আমি কেন এসব ব্যাপার নিয়ে এমন ঘুরপাক খাচ্ছি? কী যে হয় সিস্টার, মাঝে মধ্যে 2-1টা কেস আমাকে ভীষণভাবে নাড়া দেয়, আমাকে অস্থির করে। আমার কিন্তু মোটেই এরকম হওয়া উচিত নয়। সিস্টার, তুমি কী বলো? তুমি যেন গোপনে হাসছো। সিস্টার, তুমি বলো, কি বলতে গিয়ে কৌতুকের উচ্ছ্বাসকে ঠোঁটের মধ্যে শক্ত করে চেপে ধরেছ। ভাবছো রোশনারাকে নিয়ে আমি কিছু বাড়াবাড়ি করছি, তাই না? আমার অন্যান্য রোগীদের প্রতি মনোযোগ শিথিল করি না। না, তুমি মোটেই তা ভেবো না। না, এক মুহূর্তের জন্য এই কথা তুমি চিন্তা করো না। আমার কর্তব্য আমাকে রাত 3টার সময় হাসপাতালে টেনে এনেছে সিস্টার। ইয়েস ইয়েস, আই টেল ইট টু ইউ উইথ অল ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি। আমি এসে দেখলাম তুমি কর্তব্য কর্মে অবহেলা করে ডিউটি রুমে ঘুমোচ্ছ, আর তোমার রোগী রোশনারা তার ঘরে নেই। রোশনারা এখন বিছানায় নেই সিস্টার। এই জন্য আমাকে রাত 3টায় কোয়ার্টার থেকে হাসপাতালে আসতে হয়েছে। আতর আলী, তোমার ডাক্তারটা একটা পাগল। তুমি কি কও? হ্যাঁ, কিছু কইবে না? পাগল না হইলে আমি, দেখো এই নিশুতি রাতে তার লগে কত বিপদ আপদ ভেদ করে দেখা করতে আইলাম, আর সে কিনা আমারে একলাই কোয়ার্টারে রেখে চলে গেল। আতর আলী, তুমি কিন্তু আমার সাইডে দৌড় দিও না। চলেন, আপনার এখন হাসপাতালে রেখে আহি। কেন আমারে এখানে রাখবার চাও না? আমারে খুব ডর করে, যদি তোমার গলা টিপ্পা মাইরা ফেলি, হেই ডর। আরে ডরায় না আতর আলী, ডরায় না। তোমার গুলমোহর বিবিরে ওইরকম মুসিবতের মধ্যে আমি ফেলবো না। আতর আলী,
নির্ভয়ে একবার আমার কাছে এসে বসো তো। আমার এই হাত দুইটার আঙ্গুলগুলা পরীক্ষা করে দেখো তো। এই আঙ্গুল দিয়া ধরো একসময় সেতার বাজাইতাম, এই আঙ্গুল দিয়া কতদিন ফুলের তোড়া বাঁধছি, এই আঙ্গুল দিয়া মাগুর মাছের মাথা কাটছি, আবার এই আঙ্গুল দিয়া আমার লালনের মুখে চামচে চামচে দুধ তুলে দিছি। আতর আলী, এখন ধরো এই আঙ্গুল দিয়া আর আমি কি করবার পারি? ও আতর আলী, আচ্ছা আমারে দেখলে তোমার কি মনে হয় কত? ঠিক ঠিক কইবা কিন্তু। আপনি লোক বালা, কিন্তু আপনার মগজের মধ্যে বহু জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, তয় তুমি যদি আমার মগজ সম্পর্কে এত কথা জানলা, তাইলে এখন আমার কি করা দরকার মনে করো? আপনার জ্বালা যন্ত্রণার কথা ডাক্তার সাহেবরে মন হালকা করে কইয়া ফেলান, শান্তিতে ঘুমাইতে পারবেন। হ, তুমি ঠিক কইলে আতর আলী। শান্তিতে ঘুম কেমন করে মানুষের ঘুমায় সে খবর আমার হারায় গেছে। কিন্তু কথা হলো যে মনের কথা বললে তোমার ডাক্তার কি আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, ডাক্তারে তুমি চেনো নাই। হেই ডাক্তার একটা মানুষ না পাষাণ। ওই যে দেখছো, ওই যে ঘরের মধ্যে কঙ্কালটা খাড়া হয়ে রয়েছে, দেহ আছে মন নাই। এই যে দেহ 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 না, চোখের গব্বর আছে দৃষ্টি নাই, এইখানে বুক আছে কিন্তু হৃদয় নাই। তোমার ডাক্তারটা এইরকম একটা কঙ্কাল, বুঝলা, মানুষ না। আতর আলী, ও আতর আলী, তুমি যাইও না। এই কঙ্কালের লগে একসঙ্গে বাস করতে পারো আর আমার লগে বসে দুইটা কথা কইতে পারো না? কঙ্কালের লগে কথা কইয়া দেখছো কখনো? কথা বুঝতে পারো? আপনার হাসপাতালে থুয়াই এইসব কথা কইতে নাই। আতর আলী, বুঝছি বুঝছি বুঝছি, তোমার মনের মধ্যে ডর ঢুকছে। কারে ডর? আমারে না ওই কঙ্কালটারে? আর যাই করো, ওই মরা মানুষের কঙ্কালটারে ডর করো না। এর মতো সুখী আর কেউ নাই। দেখছো না কেমন নির্বিকার নিশ্চিন্তে খাড়া হয়ে আছে? যত প্রশ্ন করো উত্তর পাইবা না। এই যে শুনছো, তুমি ছেলে না মেয়ে? উত্তর নাই। তুমি মরলা কেন? উত্তর নাই। এইখানে কেমন করে আইলা? আমি তোমার সুখরে হিংসা করি, বুঝলা? তোমার কোনো দুঃখ নাই, সুখও নাই, তুমি মানুষও না, জন্তু না, তুমি একটা কঙ্কাল। আতর আলী, আতর আলী, দেখো দেখো দেখো, দেখছো 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 কঙ্কালটা কেমন বাতাসে দুলতে আছে। যখন জীবিত ছিল তখন নিশ্চয় যাত্রা দলে রাজা সাজতো। এই, তুমি কতবার রাজা সেজেছো? আলেকজান্ডার, নেপোলিয়ান, বাহাদুর শাহ? কথার উত্তর দাও। কথা না বললে তো আলাপ পরিচয় হবে না। আমি মানুষের পৃথিবী থেকে কথা বলছি। আমরা নাছুর বান্দা, মরা মানুষকেও ছেড়ে কথা বলি না। অত লুকোচুরি আমাদের সঙ্গে চলবে না, বুঝেছো? এই, তুমি পরিচয় না দাও, আমরা পরিচয় নিয়ে ছাড়বো। ও আতর আলী, তুমি আর লগে কথা কত দেখি? আপনার মাথা সত্যি খারাপ। আতর আলীর সঙ্গে কথা কও। ডাক্তার সাহেবের খবর দেই। চুপ! আর একটা কথা বলেছো কি তোমার গলা ছিঁড়ে নেব। এইখানে বসে থাকো, বসো। মানুষের মনে যদি মরণ না থাকে তাহলে দেহ কখনো মরে না, বুঝলে? এই যে তোমার পরিচয় জানার দরকার হয়ে পড়েছে। গত যুদ্ধে আমাদের অনেকেই মরে গেছে, তুমি কি তাদের একজন? তোমার সঙ্গে আমার একটা জায়গায় খুব মিল আছে। আমি মরতে মরতে বেঁচে আছি। মরতে চেয়েছিলাম কিন্তু মরা হয়নি। আমার স্বামীর প্রেমের জোরে আমি বেঁচে আছি। দুশ্মনরা কতগুলো জানোয়ার আমাকে ঘর থেকে তুলে নিয়ে গেল। তোমার কি হয়েছিল? কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল। এই, এই, লালনের সঙ্গে তোমার দেখা হয়? শান্ত ছেলে কিন্তু খুব জেদি। আমাদের ভালোবাসা স্নেহের চূড়ান্ত ব্যাখ্যা করে ওকে আমরা বুঝতে দেইনি আমরা কে, আমাদের সঙ্গে ওর সম্বন্ধ কি। রাতের বিছানায় এক পাশে আমি, অন্য পাশে আমার স্বামী, আর মাঝখানে লালন। আমার কবজির চুরি নিয়ে লালন খেলা করতো, আমার স্বামীর ঝাঁকড়া ঝাঁকড়া চুলের মধ্যে নরম হাত ঢুকিয়ে লালন খেলা করতো, আর আমরা স্বামী স্ত্রী দুজনে নীরব পাথরের মতো ওর খেলা সহ্য করতাম। আমার প্রিয় স্বামী আলী নেওয়াজ লালনের কপালে চুমু খেয়ে সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামতো। সিঁড়ি দিয়ে নামতে নামতে ঠোঁট দুটো হাতের তালু দিয়ে বারবার মুছে ফেলত। লালনের কপালের দাগ ঠোঁট থেকে অসহ্য ঘৃণায় তাড়িয়ে রেখে নতুন গাড়িতে উঠত। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আমার স্বামীর তাড়া খাওয়া মুখটা দেখতাম আর হালকা হাসিতে চোখ দিয়ে স্বামীকে দিনের প্রথম শুভেচ্ছা জানাতাম। লালন আমার আঁচলের প্রান্ত ধরে আলী নেওয়াজকে দেখত। লালন সকালের ঝরে পড়া শিউলির মতো আমার বুকে মাথা রেখে মা বলে ডেকে ওঠার আগেই আমি ওর মুখটা বুকের মধ্যে নির্মমভাবে পিষে ফেলে ওর কপালে অসংখ্যবার আদর ছড়িয়ে দিতাম।
অসহ্য বেদনায় লালনের নিঃশ্বাস বন্ধ হয়ে উঠত। আমার লালন একটুখানি বাতাসের জন্য আমাকে প্রচণ্ড শক্তি দিয়ে দূরে সরিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস সংগ্রহ করত। মরতে মরতে লালন বেঁচে উঠত, তারপর ক্লান্ত হয়ে গভীর ঘুমে বিছানায় পড়ে থাকত। এই এই যে শুনছো, একটা মরা মানুষের কঙ্কাল। তোমারও তো এক সময় হাসি ছিল, কান্না ছিল, নদীর মতো উথাল পাথাল হৃদয় ছিল। তুমি আর আমি আজ কতগুলো ঘটনার স্রোতে ছুটতে ছুটতে মুখোমুখি এসে দাঁড়িয়েছি। আমাকে তুমি অস্বীকার করো না। আমি এই রাত্রির শেষ প্রহরের অসংখ্য নক্ষত্রকে সাক্ষী রেখে বলছি, আমি তোমার জন্য শুভকামনা করি। আমার লালনের সঙ্গে যদি কখনো দেখা হয়, বলো বলো মা ওকে ভালোবাসা জানিয়েছে, মা ওকে আদর করেছে, মা ওর মাথার ওপর থেকে একটা রাক্ষস পাখিকে তাড়াবার জন্য লক্ষ্যভেদী অব্যর্থ অস্ত্র খুঁজে বেড়াচ্ছে। শুকনো নদীর বালুচরে যেখানে আমার লালন শুয়ে, সেখানে সেই নদীর মরা গাঙে কর্কশ কাকেরা চিৎকার করে কেন তুমি জানো? এ গাঙের মাথায় একটা অমানুষ শঙ্খচিল উড়ে বেড়ায় কেন তুমি জানো? এই এই যে শুনতে পাচ্ছ মন্বন্তরের লাশ, তুমি যদি স্বাধীনতার জন্য নিহত সৈনিক হও, আমি তোমার কঙ্কালটাকে ধরে বলছি, কাকের অশুভ চিৎকার আর শঙ্খচিলের রাক্ষস ঠোঁটে আঘাত করতে হবে, প্রচন্ড আঘাত। মরা গাঙে উথাল পাথাল ঢেউ, মরলেই হয় না, বুঝেছ? রক্ত ঢাললেই জোয়ার আসে না, স্রোতের বাধা উপড়ে ফেলতে হবে। তোমার এই কঙ্কালটাকে সূর্যের আগুনে তাতাবো, তোমার হাতটাকে আকাশের দিকে ছুঁড়ে মারবো, রাক্ষস পাখিটার কলজে ছিন্ন ভিন্ন হবে। দাও দাও তোমার হাত দাও। কঙ্কালটারে লইয়া কি পাগলামি, ডরে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। এইবার তোমার উচিত সাজা হয়েছে। এই পৃথিবীর মানুষ দিন নাই রাত নাই ছুটছে আর ছুটছে, আর তুমি কঙ্কাল হয়ে শান্তিতে দাঁড়িয়ে থাকবে? এমন সুখের দিন আর নাই। থাকো থাকো ছত্রখান হয়ে মাটিতে পড়ে থাকো। এই যে ডাক্তার, আসুন আসুন, স্বচ্ছন্দে মনের আনন্দে নিজ গৃহে প্রবেশ লাভ করুন। আপনার মরা মানুষটার লগে বাক্য বিনিময় করিতেছিলাম, তাহার শ্রবণেন্দ্রিয় যুগলে কিছু কিছু মধুধ্বনি নিক্ষেপ করিতেছিলাম। হতভাগা সহ্য করিতে না পারিয়া হুড়মুড় করিয়া মাটিতে পড়িয়া গেল, এবং আমিও তাহার সঙ্গী হইয়া বসিয়া পড়িলাম। কি গো ডাক্তার, তোমার আবার কি হলো? আষাঢ়ের মেঘ, বৃষ্টি ফিষ্টি হবে নাকি? গর্জন করো না ডাক্তার, তোমার হাঁকাহাঁকি শুনে আমার হাসপাতালের জীবনে ঘেন্না ধরে গেছে। যাই, রাত ভোর হলো, এবার বোধ করি ঘুম আসবে। রোশন, দাঁড়াও। আমার এখন কি মনে হচ্ছে জানো? তুমি সত্যকে এড়াবার জন্যে আমার আশ্রয়ে এসে উপস্থিত হয়েছ। আর কি মনে হচ্ছে ডাক্তার? অনেক কিছুই মনে হচ্ছে। তুমি জানুয়ারদের শিবির থেকে ফিরে এসে খুব যত্নের সঙ্গে অভিনয়ের ভঙ্গিটাকে রপ্ত করে একজন নির্লজ্জ মহিলাতে রূপান্তরিত হয়েছে। আর কি মনে হচ্ছে? আর মনে হচ্ছে তোমার নিরপরাধ স্বামী তোমার কৃতকর্মের জন্য কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে আছে। তোমার পাগলামির চাল হতভাগ্য মানুষটাকে চারদিক থেকে ঘিরে ধরছে। লোকটা মারা যাবে। লোকটা মরে গেলে আমি সুস্থ স্বাভাবিক হয়ে উঠব, এবং তোমার এই জনশূন্য কোয়ার্টারে সুখের নীড় রচনা করব। ছি কেন হান্নান, মহানুভবতার প্রতিযোগিতায় তোমার মতো আরেকজন উদার মানুষকে আবিষ্কার করার সুযোগ থেকে 10 জনকে বঞ্চিত করো না। মনে নাই তোমার? শিবির থেকে ফিরে এলাম লাঞ্ছনা আর ঘৃণার আকণ্ঠ বিষপান করে, লজ্জায় সূর্যের দিকে তাকাতে পারতাম না, চাঁদের আলো পাছে ঘরে ঢুকে সেজন্য জানালা কপাট বন্ধ করে নিজেকে লুকিয়ে রাখছিলাম। তোমাদের উদারতা ঘোষণা করার প্রয়োজনে আমাকে বারবার অসংখ্যবার প্রদর্শনী মঞ্চে এসে দাঁড়াতে হলো। আমি যেন একটা লেজ কাটা শৃগাল, পোকা খাওয়া টকটকে ডালিম। তবু তোমাদের কৌতুক মেটে না, বিশাল আকার মহিলাদের কান্না থামে না। শিবিরের বিষ আর তোমাদের অমৃত পান করছি। আমার প্রিয় স্বামী এ সভার সভাপতি, সে কমিটির সাধারণ সম্পাদক। হায় হায় রে মানুষ, কার লগে কার কথা কব? আমার লেজ কাটার খবরটা বিস্তার করার জন্য মাইক ভাড়া সে কি ধুম, আমার পুনর্বাসনের জন্য কত টাকা, কত উপঢৌকন। এমন সময় আমি মৃদু কণ্ঠে খুব সংকোচের সঙ্গে আমার প্রিয় স্বামীকে চুপি চুপি জানতে দিলুম, ওগো শুনছো, আমি সন্তান ধারণ করেছি। আমার প্রিয় স্বামী খবরটা শুনে মনে করেছে খুব বিচলিত হয়েছিল। না, মোটেই না। তখন তো তার বাজি জেতার ঘোড়াটা ছুটছে আর ছুটছে। আমার পবনগতি স্বামী কোটের বোতাম লাগাতে লাগাতে বলল, রোশন, সংবাদটা চাপা রাখা যখন যাবে না, তখন ছড়িয়ে দিই, ছিটিয়ে দিই, কি বলো? শত্রু শেষ রাখতে নাই, লজ্জার কলস ঢাকতে নাই। সর্ষের দানা ছিটলে যেমন ঝাঁকে ঝাঁকে কবুতর আসে, খবরটা শুনে আবার ওর চমৎকার চমৎকার বন্ধুরা এলেন। আমার স্বামীর ছোট বাড়ি থেকে বড় দালানে পদোন্নতি হলো, নতুন গাড়ি এলো, রোজ রোজ রসের টইটুম্বুর আঙুর খেতে লাগলাম। আমার লালন
আমার অন্ধ জঠরে নিরাপদ সৌভাগ্যে বড় হতে লাগলো। এমন সময় একদিন তুমি এলে, আমার বয়স সন্ধিক্ষণের বন্ধু। শুনেছি তুমি ইউরোপের কোনো একটা দেশে ডাক্তারি শিখে দেশে ফিরেছ। আমাদের ঝড়জলের আঁচ তোমাকে লাগেনি। তুমি এলে আমাকে সহানুভূতি জানাতে। তুমি আরো বললে, তোমাকে সান্ত্বনা জানাবার ভাষা আমার নেই রোশন। দ্বিতীয় মহাযুদ্ধের এমন অনেক মানুষকে আমি দেখেছি যাদের পিতৃপরিচয়, তাতে কিছু যায় আসে না। যে আসছে তার তো কোনো অপরাধ। তুমি কি দেশি থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখানে নিজের একটা চেম্বার করবো, হসপিটাল খুলবো। বিয়ে করবে না? বিয়ে? শিওর। একটা মেয়ে দেখে দাও না, তোমার মতো এমন একটা আমার মতো চমৎকার মেয়ের খোঁজ তো আমার জানা নেই। শুনেছি আমার মতো হাজার হাজার মেয়ে আছে, কিন্তু চোখে তো দেখিনি। আমার নিজেকে আয়নাতে ভালো করে দেখতে পারি না। আমার এক বান্ধবী সেদিন বলছিল আমি দেখতে খুব সুন্দর হয়েছে। তুমি খুব অপূর্ব হয়েছ। তোমার সন্তানও খুব সুন্দর হবে রোশন। তোমার সন্তানকে তো কাছে রাখতে পারবে না, নিশ্চয়ই বেরিয়ে দেবে। কেন বিলিয়ে দেবো কেন? শিশু ঘরে রাখা যায় না, সামাজিক কত সব জটিলতা। তোমার শিশুটাকে আমি নেব, লালন পালন করবো। তুমি যে দেশের জন্য, স্বাধীনতার জন্য কিছু একটা করতে পারো। আমার একজন ঘনিষ্ঠ পরিচিত বান্ধবীর স্বামী মারা গেছে হান্নান। ঘরে এক ফোঁটা খাবার পানি ছিল না। রাস্তার কল থেকে পানি আনতে বাধ্য হয়ে গেল। কল থেকে পানি অবিরাম কলসিতে গড়িয়ে পড়ছে, আর আমার বান্ধবীর স্বামীর বুক থেকে রক্ত। গুলি খেয়ে মারা গেছে। স্বামীর লাশ একা টানতে টানতে ঘরে আনলো। সমস্ত রাত নিজে আঙিনাতে কবর খুঁড়ল, শাড়ি দিয়ে স্বামীর শরীর ঢেকে দিল, তারপর কবরে শুয়ে দিল। আমার বান্ধবী বলছিল দেশের স্বাধীনতার জন্য তো কিছুই করতে পারিনি, নিজের হাতে স্বামীর কবর খুঁড়েছি। আর কি করতে পারতাম জানি না রোশন। তুমি বুঝি দেশের জন্য কিছু একটা করতে চাও? হ্যাঁ, তোমার যুদ্ধের চিহ্নকে আমি গ্রহণ করতে চাই। ইউরোপে থেকে তুমি আরো মহানুভব হয়ে ফিরেছো ডাক্তার। রোশন, এটা আমার মনোভাবতা নয়, আমার কর্তব্য, আমার অপরাধের শাস্তি। কে কে কার অপরাধের শাস্তি বহন করবে ভেবে দেখো ডাক্তার। ধরো ধরো ধরো, যদি আমি আজ সর্বসমক্ষে বলি আমার ছেলে লালনকে আমার প্রিয় স্বামী আলী নেওয়াজ শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, করুণা ভিক্ষাকারী আমার স্বামী মারা যাবে, এবং আমি মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে তোমার ঘরে এসে উঠবো। ডাক্তার ডাক্তার, তুমি তো কর্তব্য করতে চাও, পারবে না আমাকে গ্রহণ করতে? আমি পারবো ডাক্তার, দেখে নি আমি পারবো। দুশ্মনের শিবিরে 2 মাস থাকতে পারলাম, 6 বছর প্রিয় স্বামীর সঙ্গে বসবাস করতে পারলাম, আমার ছেলের মৃত্যুতে বেঁচে থাকতে পারলাম, স্বামীকে বাঁচাবার জন্য তোমার মানসিক হাসপাতালে পাগল সেজে দিন কাটাতে পারছি, আর তোমার মহানুভবতার আবিষ্কারের জন্য আমি 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 খুব বড়, ভয়ঙ্কর বড় এক ঘটনার অবিস্মরণীয় সৃষ্টি। অত কথা কন ভালো না, তাই ফের ঘন ঘন কাউয়া ডাকতাছে। কাউয়া ডাক দিলে মন্দ আহে। মন্দ কোন হান দিয়ে আসে আতরালি? জানলা খুললা না দরজা ভেঙে? মন্দ হনের পথ কি আর একটা? যখন আহে তখন ঘর দুয়ার সব ভাঙ্গি আহে। এখন ধরো, এই যেমন ধরো আমার ঘরও নাই দুয়ারও নাই, তাইলে মন্দটা আসবো কেমন করে? ওরে আল্লাহ, হাসতেছেন কেন? হাসতেছেন কেন? এটা হাসির কথা না। কাউয়ার ডাক আর রিয়ালের ডাক উড়ে দেওয়ালে না। আতরালি আতরালি আতরালি, তাহলে তাহলে সেদিন একটাও কাক ডাকে নাই কেন? কোন দিন? সেই দিন ছিল শুক্রবার। জুম্মার নামাজ পড়ে আমার শ্বশুর খাইয়া দেয়া শুয়ে আছে, আমিও নামাজ পড়লাম, ভাত খাইলাম। একটা মিসকিন এসা খাইতে চাইলো, তারে আরমান মিটাইয়া খাওন দিলাম। মাছ ভাত ডাইল খাইয়া মনের খুশিতে হে আমারে জান ভইরা দোয়া করলো। তখনও কাউয়া ডাকে নাই। আমার মনের মধ্যে তখন যে কি হইতেছিল আতরালি, মনে হইতেছিল আমি যেন বেস্তের বাগানের মধ্যে আটতে আছি, যা মনে হয় তাই খাইতেছি, মন আমার মন পবনের নৌকার লান ভরা নদীর স্রোতের উপর ভাসতে আছে। আমি যে কি করব আর কি না করব, বড় আয়নার সামনে বইয়া চুল বাঁধলাম, মুখে পাউডার লাগাইলাম, ঠোঁটে কি রং দিছিলাম আতরালি? না দিই নাই নাকি দিছি, তাকে জায়গায় অত কথা মন নাই। অনেক দিনের কথা তো, 1971 সালের নভেম্বর মাস 19 তারিখ, দিনটা শুক্রবার। এত করে বলতে চাই, দিনটা ভুলবার পারি না আতরালি। সেই দিন তো কোনো কাউয়া ডাকলো না, শকুন ঘরের ছাদে বসলো না, হাত থেকে পিরিস পেরে ভাঙলো না, তাইলে সেই ঘটনাটা ঘটলো কেন তোরালি? কোন ঘটনাটা? আমার স্বামী সেদিন ঘরে ফিরতে এত দেরি করছিল কেন?
আমি যে তাকে একটা মনোরম খবর দিতে চেয়েছিলাম, কানে কানে চুপ চুপ করে বলতে চেয়েছিলাম, স্বামীর গাঢ় সোহাগে নিষ্পেষিত হবার ভাগ্য চেয়েছিলাম, যদি আসতো হালকা বাতাসে নীল চন্দ্রমল্লিকার মতো হাসতে হাসতে তাকে বলতাম, ওগো ওগো শুনছো, আমি জেনেছি, আমি নিশ্চিন্ত ধ্রুবতারার মতো বুঝতে পেরেছি, আমি শুধু আমি নই, একটা ফুল পেয়েছি। ওগো ওগো তোমার সুন্দর ইচ্ছেকে আমি ধারণ করেছি। আতর আলী, সেদিন একটা কাকও তো আকাশে ছিল না, গাছে ছিল না, রান্নাঘরে রাস্তা করেও ছিল না। তবে আমার স্বামী ঠিক সে সময় এলো না কেন? আমার স্বামী এত দেরি করলো কেন? তুমি বলতে পারো আতর আলী? তখনই অনেক কটা ভারী বুটের শব্দ আমার সিঁড়ি দিয়ে উঠে এলো কেন? বুটের শব্দ আমাদের বাড়িটার দরজা ভাঙতে চাইলো কেন? ঘরে ঢুকে আমার চন্দ্রমল্লিকার বাগানে হাত দিল কেন? একটা একটা করে ফুলের পাপড়িগুলো দোলে পিষে দিল কেন? আতর আলী, আতর আলী, আমি আল্লাহর কসম খাইয়া কইতে পারি, সেদিন আমি কাউয়ার ডাক শুনি নাই, শিয়ালের দৌড় দেখি নাই, খালি অজগর সাপের নিঃশ্বাস পাইছি, কেউটের ছোবলে জারে জার হয়ে গেছি, কারবালার মাঠে সীমারের হুঙ্কার হুনছি, আর কিচ্ছু শুনি নাই। যদি যদি আমি একটা বর্ণ মিথ্যা কয়ে থাকি, তাহলে আমারে হাবিয়া দশকের আগুনে ফেললে বিচার করতে কইও, আল্লাহ রে বিচার করতে কইও। নার্স, নার্স, আবার তুমি আইসো? নার্স, তুমি কি চাও? ঘুমের সুস ফুটে আমারে ঠান্ডা করতে চাও? আমার জ্ঞান বুদ্ধি হরণ করে তুমি আমারে চুপ করাইবে চাও? বালা মানুষের পাগল বানাইবে চাও? কোন সাহসে? আমি পাগল না। আমারে আমারে আর পাগল করো না তোমরা, আমারে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। হুজুর, হুজুর, অনেক বেলা হইল, কিছু মুখে দেন। আতর আলী, বেলা বাটি হয়ে গেল, আরো হইয়া থাকবেন? আমাকে ঘুমোতে দাও আতর আলী। একটা উঠিয়ে রাখো তো। আরো 2 বার আইছিল হুজুর, কইছি আপনি হইয়া আছেন। হ্যালো, হ্যাঁ, না সন্ধ্যার আগে যেতে পারবো না, জানি না। কি? কখন থেকে? হোয়াট ননসেন্স! সিস্টার, সিস্টার তোমরা কোথায় ছিলে? তামাশা দেখেছ? চুপ করো! হুজুর, দারোয়ান বাবুর চারদালি কেউ জানে না, সব আমাকে জানতে হবে। হুজুর, আতর আলী, তুমি জানো রৌশনারা কোথায় গেছে? তাহলে জনাব আলী, আপনিও জানেন না আপনার ছেলের বউ রৌশনারা কোথায় গেছে। আপনি অবশ্য অনেক কিছুই জানেন না, সরল বিশ্বাস নিয়ে ঘরের মধ্যে বসে আছেন। আর আপনার ছেলে আলী নেওয়াজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আপনাদের এই ঝকমকে দোতলা বাড়িটাতে কয়েক মাস আগে একটি বছর 5-এর ছেলে, সে মিষ্টি ছেলেটাকে আপনি কি আদর করতেন? ছেলেটাকে দেখলে আপনার মনের কোনখানে স্নেহ মমতা জাগত কি? লালনকে খুব ঘন আদর দিয়ে জড়িয়ে ধরে আপন বলে মনে হতো কি? হ্যাঁ, নিশ্চয়ই হতো। জনাব আলী, অনিবার্য সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি জানি আপনি লালনকে নিজের বলে ঘোষণা করতে চাইতেন, চিৎকার করে বলতে চাইতেন লালন আপনার সন্তানের সন্তান, কিন্তু আপনি পারতেন না। সে লালন মিষ্টি ছেলেটা যেদিন মারা গেল, সেদিনকে আপনি কেঁদেছিলেন। লালনকে শুকনো নদীর বালুচরে ঢেকে দেওয়ার জন্য যখন আপনার ছেলে আলী নেওয়াজ রাতের অন্ধকারে নিয়ে গেল, তখন আপনার একবারও কি প্রশ্ন করতে ইচ্ছা হয়নি লালন হঠাৎ মরে গেল কেন? আপনি জানেন না, সরল বিশ্বাসে ধরে নিয়েছেন আপনার লাঞ্ছিতা পুত্রবধূ নিজের হাতে জঠরের সন্তানকে গলা টিপে, এবং আপনার বউটা পাগল হয়ে গেছে। জনাব আলী, আমি যদি বলি আপনার ভাগ্যবান ছেলে আলী নেওয়াজ, হ্যাঁ আপনার ছেলে নিজেই তার ছেলেকে নিষ্ঠুরভাবে খুন করেছে, এবং একটা ভালো মানুষকে পাগল প্রমাণ করবার জন্যে আলী নেওয়াজকে আর ছলনা দিয়ে বাঁচানো যাবে না মিস্টার আলী। আইনের আদালতে আমাকে নিজেই বলতে হবে আলী নেওয়াজ হত্যাকারী। সে নিজের ছেলেকে, হ্যাঁ নিজের ছেলেকে নিজে হত্যা করেছে। কেননা এ ছেলের জন্ম পরিচয়কে নিয়ে সে এতকাল মুনাফা লুটেছে, আর মুনাফা লুটার সুযোগ তার ছিল না।
নাইমায়, এই নদীর চরে নাইমায়, তোর বুকে কত সাহস, তোর রাক্ষসে ঠোঁটে কত ধার। আয় না, সদিয়া পানিতে ঝাঁপ দে, দূর থেকেই ডাক পড়তেছস, ডাক স্যার, তোর ডাক শুনলে পাঞ্জরে ধাক্কা কামু সেই দিন আর নাই রে রাক্ষস। এই উথাল পাথাল নদীর ঢেউ দিনকে দিন শুকাইয়া যাইতেছে, শুকনা গাঙ্গে মাছ ধরতে খুব সুখ তোর, তাই না? তাই আয় না, আয় না, লোট খায় আকাশ থেকে নাইমা আয়। দেখ দেখ আমার হাতের মুঠার মধ্যে কি ধরে রাখছি, দেখ। কি দেখো হে শঙ্খচি, সাদা দুধের লাহান, ফকফক্কা সাদা। এইটা কি, এইটা কি জানো? জানো তুমি? মানুষের হাড়, এক্কেরে তলোয়ারের মতন বাঁকা। সাবধান হ, কয়াদি এই নদীর স্তরে অগন্তি মানুষের লাশ শুয়ে আছে। এই যে ভরা নদী দেখতে দেখতে শুকায়া বৈশাখের রোদ হয়ে আছে, এই নদীর পানিতে কত মানুষের রক্ত আছে তুই জানোস নাকি শঙ্খচিল? না জানলে শূন্য রাখ, সময় থাকতে সাবধান হ। এই নদীর বুকে তুই লাভ দিস না, বিষের জ্বালায় জ্বললে মরবি, তোর অঙ্গ অবশ হয়ে পড়বো। যা 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 রে, যা রে রাক্ষস, যা 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 যা, আকাশ বাতাস সাইরা জান লইয়া পলায়া যা, এখনো দিনের আলো আছে, যাবার পথ ভুলবি না, আন্ধার হইলে পথ খুঁজে পাবি না রে, যা যা। আন্ধার হইলে অগন্তি মানুষের লাশ জায়গা উঠবো, বালুর সমুদ্রে তুফান আইব, উথাল পাথাল নদীতে ঝড় উঠবো, ঝড়। আমার লালন আমারে মা বইলা ডাকবো, তুই আর উড়িস না রাক্ষস শঙ্খচিল, তুই যা। লালন, 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 একবার কথা কও লালন, লালন, আমি তোরে বালুর সমুদ্রে খুঁজে মরছি, মায়ের কাছে একবার আয়, শঙ্খচিলের রাক্ষসের ঠোঁট আমি ভাঙ্গা ফেলবো, একবার কথা কও লালন, লালন, লালন। হুজুর, হুজুর, ওই যে দেখেন, ওই যে দেখেন বাতাসের মধ্যে দিয়ে ছুটতেছে। রোশন, রোশন, ওগো, ওগো, আমার লালন আমার ডাক শুনে জবাব দিয়ে গেল না, ঝড়ের সমুদ্রে বুক কইরা নিঃশ্বাস নিতে আইছিল, কোথায় কোন সমুদ্রে হারিয়ে গেল। রোশন, রোশন, তুমি আর পাগলামি করো না, চলো। করুন না, পাগলামি করুন না, আমার লালন রে তুমি কাইডা লইবা, আমার নদীরে তুমি শুকায়া ফেলবা, আমার আকাশে তুমি রাক্ষসে সিল উড়াইয়া দিবা, আর আমি তোমার হাসপাতালে বন্ধ হইয়া থাকবো। ডাক্তার, এখন কি আমার পাগল সাজার সময়? দেখো 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 দেখো, চোখ মেলে ছায়া দেখো, কি দেখতেছো? যত দূর দৃষ্টি যায় শুধু বালু আর বালু, এর মধ্যে ওরা সব শুয়ে আছে, এখনই জাগবো, পূবের আকাশে চাঁদ উঠবো, আর তারা সবাই গা ঝাড়া দিয়া জাগিয়া উঠবো, এদের তুমি মরা ভাইবো না, জিন্দা, দিন রাত জিন্দা। এইখানে এই বালুচরে অগন্তি মানুষের কোলে বসে আমার লালন কথা বলবে, আমাকে মা বলে ডাকবে। আমি কোনোদিন ওই ডাক শুনি নাই, আমি কতদিন ওই ডাক শুনি নাই, আর যে ওই ডাক কোনোদিন শুনতে পাবো না। লালন মা বলবে না, লালন মা বলবে না। আমার লালনকে তোমরা অস্বীকার করো না, লালনের পরিচয়কে তোমরা লাঞ্ছিত করো না। যুদ্ধকে আশ্রয় করে দালান বানাও, সাধের প্রাসাদ নির্মাণ করো, পৃথিবীর রঙকে মলিন করো, কিন্তু আমি বলছি ওই চাঁদের আলোর পবিত্র স্নিগ্ধতার মতো লালন পবিত্র। আমার ছেলে উপাস নয়, আমাকে আমাকে লাঞ্ছিত করো, আমার ভাগ্যকে নিয়ে বিদ্রুপ করো, কিন্তু আমার ছেলের পরিচয়কে অস্বীকার করো না। রোশন, রোশন, চলো। ডাক্তার, ডাক্তার, আমি তো চলতেই চাই, আমাকে চলার পথ দাও, আমাকে এই শুষ্ক নদীতে উথাল পাথাল ঢেউয়ের তরঙ্গ দাও, আমি চলি, আমার সমস্ত গ্লানিকে মুছে ফেলতে দাও তোমরা। একবার আমার প্রিয় স্বামীর কাছে নিয়ে চলো, আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে বলি, তোমাদের সকলকে সাক্ষী রেখে বলি, ওগো শুনছো, সেদিন ছিল 1971 সালের 19শে নভেম্বর শুক্রবার, আমি জায়নামাজ থেকে উঠে এসে তোমাকে টেলিফোনে বলতে চেয়েছিলাম আমি একটি পবিত্র ফুল পেয়েছি, তোমার মনোরম ইচ্ছাকে আমার মধ্যে ধারণ করেছি, তুমি দেরি করো না, আমাকে সোহাগে সোহাগে নিঃশেষ করো। বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি, আমার চন্দ্রমল্লিকার বাগানকে ওরা তছনছ করে দিয়ে গেছে। তোমার স্বামী বলে তুমি উন্মত্ত ঘৃণে লালনকে বিনাশ করেছো? না না
না, এই বালুচরের নিস্তব্ধ মানুষের স্পন্দন জানে আমি লালনকে না না, ও নিজে আমার ঘুমের আচ্ছন্নতার সুযোগ নিয়ে সে নিজে। আমাকে বিশ্বাস করো, দেখো দেখো, সমস্ত আকাশখান ভৈরা চাঁদ উঠতে আসে। চাঁদের রোশনিতে এই শুকনা নদী, এই বালুচর ভৈরা উঠবো, জোয়ার আসবো। ডাক্তার, ডাক্তার, আমার লালন, আমার লালন এই চাঁদের মধ্যে ফুলের মতন হাসে উঠবো। ডাক্তার শোনো, লালন আমারে ডাকতে আসে। লালন, হুজুর, হুজুর আবার যে সুইটে গেল। আর ওকে আমরা যেতে দেব না আতুর আলী। ওর সমস্ত জ্বালা আমরা ভাগ করে নেব, ওকে ভালো করে তুলবো, বাঁচাবো। চলো ওকে নিয়ে যাই। লালন, ডাক্তার, ডাক্তার, দেখো দেখো, সমস্ত আকাশটা চোখ মেললে দেখো, একটাও শঙ্খশীল নাই। চাঁদটা কেমন আল্লাহর রহমতের মতো ঝইরা পড়তাছে। এটা চাঁদের হাসি না ডাক্তার, এটা আমার ছেলে। আমাকে বললো, মারে তুই কান্দিস না, তুই আর কান্দিস না রে পাগলি, তুই আর কান্দিস না। এতক্ষণ কি চাহ শঙ্খচিল নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন ডাক্তার মমতাজ উদ্দিন আহমেদ, আতর আলী, আব্দুল কাদের। রওশন আরার ভূমিকায় রূপদান করলেন ফেরদাউসী মজুমদার। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর, শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম, রচনা ও প্রযোজনা মমতাজ উদ্দিন আহমেদ।